আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। এসএসসি কেমিস্ট্রিতে আজকে আমরা পড়াবো দ্বিতীয় অধ্যায়। খুব ইজি একটা চ্যাপ্টার। দেখো একটু, আমরা এই চ্যাপ্টারের নাম হলো পদার্থের অবস্থা। তো পদার্থের অবস্থা বললে আমরা বেসিক্যালি দেখব পদার্থ জিনিসটা কি, দেন আমরা পদার্থ কি, দেন আবার পদার্থের আসলে অবস্থা কয়টা। আমরা যদি একদম চ্যাপ্টারের নাম ধরে বলি, চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের অবস্থা। সো দেখি, পদার্থের অবস্থা হলে পদার্থ জিনিসটা কি আর পদার্থের কয়টা অবস্থা আছে, তাহলে সেটা আমরা একটু দেখব। প্রথম কথা হলো পদার্থ কি, ইংলিশে বলা হয় ম্যাটার। হ্যাঁ, ম্যাটার। তাহলে আমরা যেমন কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ, তাহলে পদার্থ হলে কি হতে হবে, অবশ্যই ভর লাগবে। আমি একটু ক্লিয়ার করে দিই, সেটা হলো আমরা যে লেকচারটা পড়াবো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে, তোমরা যেখান থেকে ইউটিউব থেকে দেখো বা ফেসবুক পেজ থেকে দেখো, যেখান থেকে দেখো তোমরা কমেন্ট বক্স চেক করবো, ওখানে আমরা পিডিএফ দিয়ে দিব। তাহলে ইনশাল্লাহ একদম সব কিছু গোছানোভাবে তোমরা ক্যাচ করতে পারবা। তাহলে আমি এখানে জাস্ট বেসিকটাই ডিসকাস করব। পদার্থ কি, তাহলে পদার্থ হলো অবশ্যই যে কোনো পদার্থের ভর থাকতে হবে, অবশ্যই ভর। যেমন সেটা কঠিন পদার্থেরও ভর থাকবে, তরল পদার্থ, বায়বীয় পদার্থেরও ভর থাকবে। তাহলে ভর আবশ্যক, ভর থাকতে হবে। আর অবশ্যই সেটার নির্দিষ্ট আকার আকৃতি থাকলে ভালো। তবে সব পদার্থের নির্দিষ্ট আকার আকৃতি নেই। আচ্ছা, ভর আছে, আকার আকৃতি থাকা দরকার, থাকতে হবে, এমন কোনো কথা নয়। যেমন পানি নির্দিষ্ট আকার আকৃতি নেই, যে পাত্রে রাখবো সে পাত্র আকার ধারণ করবে। আচ্ছা, তাহলে আমরা আকার আকৃতি থাকবে। আকার আকৃতি অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রে সেম রকম থাকে না, ঠিক আছে। আকার আকৃতি থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্দিষ্ট জায়গা দখল করে, নির্দিষ্ট জায়গা দখল করে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্দিষ্ট জায়গা দখল, এই বিষয়টা। তাহলে পদার্থ বলতে আমরা বুঝবো যার নির্দিষ্ট ভর আছে, আকার আকৃতি আছে এবং নির্দিষ্ট জায়গা দখল করে, তারা হলো পদার্থ। আচ্ছা, সো নির্দিষ্ট জায়গা দখল করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, তাহলে পদার্থ হলে আমরা এই প্রপার্টি বা এই ধর্মগুলো লাগবে। হ্যাঁ, আর একটা বিষয়, পৃথিবীতে যতগুলো পদার্থ আছে সব পদার্থের একটা ফান্ডামেন্টাল বা মৌলিক একটা কাঠামো আছে। আমরা যদি একদম সর্বশেষ অবস্থাটা ব্যাখ্যা করি, সেটা হলো পরমাণু। এই পরমাণু আমরা যদি বলি, যে কোনো আমাদের এই পৃথিবীতে প্রায় 118 রকম মৌলিক পদার্থ আছে। এই পদার্থগুলোর একটা মূল কাঠামো হলো, এই বাইরে কি থাকে, ইলেকট্রন থাকে, আর এই এটাকে বলে নিউক্লিয়াস। এখানে প্রোটন এবং নিউট্রন থাকে। সেটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, আমরা পড়াবো। আচ্ছা, তাহলে এখন আমরা পদার্থ পড়াতে গেলে তাহলে আমাদের ভর লাগবে। যে কোনো বস্তু, যেমন আমরা সেটা কঠিন পদার্থ হোক, তরল পদার্থ হোক, বায়বীয় পদার্থ হোক, তাহলে ভর লাগবে। আকার আকৃতি থাকতেও পারে, নাও পারে, বাট নির্দিষ্ট জায়গা দখল করবে। হ্যাঁ, তাহলে এই পদার্থ হওয়ার জন্য এই শর্তগুলোই লাগবে। আচ্ছা, এখন বিষয়টা হলো পদার্থের অবস্থা। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। পদার্থের অবস্থা কয়টা? আমরা অনেক সময় বলি কঠিন, তরল, বায়বীয়, হয়তো না, পদার্থের নির্দিষ্ট কোনো ফিক্সড অবস্থা নেই। আমরা সেটা একটু করে দেখাবো। তাহলে এখন আমরা পদার্থের অবস্থা এই জিনিসটা একটু দেখব। পদার্থের অবস্থা আমরা পদার্থের অবস্থা বলতে বেসিক্যালি যেটা বলি সেটা হচ্ছে, হয়তো আমাদের পদার্থের অবস্থা বললে আমরা কঠিন, তরল, বায়বীয় এরকম হয়তো বলবা তোমরা। হ্যাঁ, মানে পদার্থের অবস্থা বলতে আমি একটু শুরু আর শেষে একটা অবস্থাকে, একটা ক্লাইম্যাক্স থাকবে তোমাদের জন্য, তাহলে হয়তো বুঝবা। কঠিন অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। আমরা সাধারণত পদার্থের অবস্থা বললে হয়তো কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ এই জিনিস এভাবে করে ব্যাখ্যা করি। যেমন কঠিন পদার্থ, কথার কথা বরফ, লোহা, তামা। হ্যাঁ, এগুলো আমরা কঠিন পদার্থ বলি। অসংখ্য উদাহরণ আছে, বাট আমি কয়েকটা উদাহরণ, যেমন মনে করো লোহা, হ্যাঁ, লোহা, তামা, বরফ, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। তরল পদার্থ যদি বলো পানি, হ্যাঁ, মধু, এরকম অসংখ্য উদাহরণ, তেল, অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। বায়বীয় পদার্থ গ্যাস,
যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, রাইট? অসংখ্য উদাহরণ দিয়ে যাবে। এখন ভালো করে বুঝো, কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ, এই বিষয়টা বোঝার জন্য আমাদের জন্য একটা ছোট একটা জিনিস লাগবে। এটাকে বলা হয় আন্ত আণবিক আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ বল। দুইভাবেই লিখা যায়। একটাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ বল, আন্তঃকণা আকর্ষণ বল, বা এটাকে বলা হয় আণবিক আকর্ষণ বল, আণবিক আকর্ষণ বল। আচ্ছা, এখন আন্তঃকণা আকর্ষণ বল বা আণবিক আকর্ষণ বল, এই বিষয়টা যদি বুঝতে পারো তাহলে তোমাদের মোটামুটি বলা যায় আমাদের এই কনসেপ্টটা বোঝাটা সহজ। আমরা প্রথমে দেখবো আন্তঃকণা আকর্ষণ বল। হ্যাঁ, বলতে পারো পদার্থ কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটা আন্তঃকণা আকর্ষণ বল, বা অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলবো আণবিক আকর্ষণ বল। অ্যাকচুয়ালি এখানে আরও অনেক বিষয় আছে, আমি আগে আস্তে আস্তে ইজি জিনিস দিয়ে ব্যাখ্যা করি, তাহলে বুঝবা। আচ্ছা, মনে করো আমরা এভাবে করে দেখাচ্ছি। কথার কথা আমি এইরকম এখানে কঠিন পদার্থ দেখাচ্ছি। এখানে মনে করো কঠিন পদার্থ আছে। কথার কথা লোহা, তামা, যে কোনো কিছু হইতে পারে। আমি এদিকে লিখতেছি কঠিন। আচ্ছা, এখন কঠিন পদার্থ হওয়ার শর্ত হলো অণুপরমাণুগুলো একদম কাছাকাছি থাকবে। যদি আমি বলি এরকম অণুপরমাণু, এদের অণুগুলো যদি খুব কাছাকাছি থাকে, আণবিক আকর্ষণ বল খুব বেশি হবে কঠিন পদার্থের জন্য। সো তেমন একটা স্পেস থাকে না। এরকম কঠিন পদার্থের অণুগুলো একদম কাছাকাছি থাকে, তাদের আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। ঠিক আছে? তো আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থ সবচেয়ে বেশি। আচ্ছা, এখন আমরা কঠিনকে যদি তাপ দিই, তাপ দিলে কি হবে? যেমন বরফ গলে, এটা যদি তুমি যদি বরফ বলো, ফর এক্সাম্পল বরফ, তাহলে বরফ আমরা যদি তাপ দিলে কি হবে? অণুগুলো আরও দূরে সরে যাবে। সো তাপ দিলে কি হবে? আমরা কঠিন থেকে আস্তে আস্তে সেটা তরল হবে। তরল অণুগুলো প্রায় কাছাকাছি থাকে, তবে কঠিনের মতো না, একটু স্পেস মেনটেন করবে। তাহলে আমরা কঠিন থেকে সেটা কি হয়ে যায়? তরল হয়ে যায়। বরফ থেকে আমরা মনে করো পানি পেলাম কথার কথা, তাহলে পানি হলো তরল অবস্থা। এরপর তাপ দিলে বায়বীয় অবস্থায় সে পরিণত হবে। আমরা বায়বীয় অবস্থা যদি বলি এইভাবে, তাহলে পানি থেকে বাষ্প হবে, এবং বাষ্প হলে তো কঠিন তরল বায়বীয়, আমরা বায়বীয় অবস্থা প্রাপ্ত হবে। সো বায়বীয় অবস্থায় অণুগুলো একদম দূরে থাকবে। যেমন এখানে তরল অবস্থায় মোটামুটি কাছাকাছি থাকে, এখানে কিন্তু এরকম হবে না। এদের আণবিক আকর্ষণ বল অনেক কম, বলা যায় সবচেয়ে কম। অণুগুলো একদম দূরে থাকবে। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমরা এক তাপমাত্রায় পদার্থ এক রকম অবস্থা কেন আচরণ করবে? আমরা যতই তাপ দিব, ধরো তুমি বাষ্পকে এখন মনে করো ঠান্ডা করো, দেখবা যে সেটা পানি হয়ে গেছে, পানিকে ঠান্ডা করলে আরও বরফ হয়ে যাবে। তাহলে এই যে তাপ দিলেই পদার্থ এক সময় এক অবস্থায় থাকে, এটার মূল কারণটা কি? এটা আমরা ব্যাখ্যা করব কণা তত্ত্ব দিয়ে। কণা তত্ত্ব বলতে বোঝায় যে আন্তঃআণবিক আকর্ষণ বল এবং কণাগুলোর যে গতি, এই রিলেশনটাকে বলা হয় কণা তত্ত্ব। এবং আমরা এই কণা তত্ত্ব দিয়ে দেখাবো যে এক পদার্থ এক তাপমাত্রায় এক অবস্থায় থাকে কেন। সো এটার মূল বিষয়টা হলো একটা বেসিক, সেটা হলো এরকম, কে প্রপোর্শনাল টু টি, অর্থাৎ গতিশক্তিটা তাপমাত্রার সাথে সমানুপাতিক। কে বলতে কাইনেটিক এনার্জি, গতিশক্তি তাপমাত্রার সাথে সম্পর্কিত। তাপমাত্রা যতই বাড়াবো গতিশক্তি ততই বাড়বে, তাপমাত্রা যতই কমাবো গতিশক্তি ততই কমবে। তাহলে আমরা এই জন্য কঠিন অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি, কিন্তু অণুপরমাণুগুলো গতিশক্তি কম, মুভমেন্ট কম। তরল অবস্থায় আমরা যখন তাপ প্রয়োগ করব, তরল অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ বল আরও কমে যাচ্ছে, কিন্তু অপেক্ষায় কিন্তু গতিশক্তি বেড়ে যাচ্ছে। আবার বায়বীয় অবস্থায় কী হবে? আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম, এই তিনটার মধ্যে সবচেয়ে কম, কিন্তু আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে কম, কিন্তু গতিশক্তি সবচেয়ে বেশি এই তিনটার মধ্যে। এখন আমাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে এই তিনটার মধ্যে
আমরা কি পদার্থের অবস্থা বলতে কি কঠিন, তরল, বায়বীয় বলি? না, পদার্থের অবস্থা বলতে অ্যাকচুয়ালি এরকম না, আরও অনেক রকম পদার্থের অবস্থা আছে। যেমন আর একটা অবস্থা আছে, এটা হচ্ছে প্লাজমা বলা হয়। প্লাজমা, এই প্লাজমা বিষয়টা হলো আয়নিত অবস্থায় থাকা। যেমন সূর্যের ক্ষেত্রে, নক্ষত্রের ক্ষেত্রে, তারপর মনে করো যে বজ্রপাতের সময় যে জিনিসটা হয়, বিজলি চমকানো, এইগুলো হলো প্লাজমা অবস্থা। অর্থাৎ পদার্থের অণুপরমাণুগুলো যখন আয়নিত অবস্থায় থাকবে, এটার নাম হচ্ছে, আমরা আরও যদি তাপ দিই তাহলে এটা কি হবে, প্লাজমা অবস্থায় পরিণত হয়। প্লাজমা অবস্থায় পরিণত হলে, প্লাজমা অবস্থায় অণুপরমাণুগুলো একদম এইরকম, মানে প্লাস মাইনাস ক্যাটায়ন অ্যানায়ন এরকম অবস্থায় প্রাপ্ত হবে। তো আমরা চাইলে এটা বৈদ্যুতিক বাল্বের ক্ষেত্রেও বলতে পারি। যেমন অবশ্য সব বৈদ্যুতিক বাল্বে না, যে সমস্ত বাল্বের ক্ষেত্রে নিয়ন বা আর্গন গ্যাস থাকে, ফ্লোরোসেন্ট যে বাল্বগুলো থাকে, সেই বাল্বগুলোতে কিন্তু প্লাজমা অবস্থায় আছে, কারণ ওখানে অণুপরমাণুগুলো একদম আয়নিত অবস্থায় থাকে, এটা প্লাজমা অবস্থা। তাহলে সব সব বৈদ্যুতিক বাল্বে কিন্তু এই অবস্থা হবে না। যে সমস্ত বৈদ্যুতিক বাল্বের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে, গ্যাস ব্যবহার করা হবে, তাদের ক্ষেত্রে প্লাজমা অবস্থার সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে আমরা এখন কঠিন, তরল, বায়বীয়, প্লাজমা এই অবস্থাটা আমরা পাই। এখন আমাদের কাছে মনে হবে কি, তাহলে পদার্থের অবস্থা নিশ্চয়ই এই চারটা না? আমরা পদার্থের প্রথম অবস্থাটাই কিন্তু বলি নাই, কারণ তাপমাত্রা বাড়লে আমরা কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয়, বায়বীয় থেকে প্লাজমা অবস্থা, ঠান্ডা করলে উল্টো হচ্ছে। তাহলে আমরা একটা রিলেশনশিপ কিছুক্ষণ আগে দেখালাম, ইকে প্রফেশনাল টু টি, তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়বে, তাহলে কমালে কমবে। তাহলে কোনো বস্তুর তাপমাত্রা যদি আমরা কমাতে পারি, তাহলে আমরা এখানে প্লাজমা একটা অবস্থা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমরা নিশ্চয়ই কমালে হয়তো গতিশক্তি কমবে। ধরো আমরা অনেক সময় বলি -10, -50, -20। আচ্ছা, যেমন মাইনাস টেম্পারেচারে তরল হাইড্রোজেন, তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, তারপরে অনেক সময় কঠিন কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড একদম বরফের মতো হয়ে যায়। তাহলে আমরা লো টেম্পারেচারে গতিশক্তি কমবে। এখন প্রশ্ন হলো, লো টেম্পারেচার বলতে আমরা কতটুকু লো করতে পারি? সেটার একটা লিমিট আছে, সেটা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে আমরা 0 কেলভিন বলি। এটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এই টেম্পারেচারের নিচে আর কোনো টেম্পারেচার পাওয়া পসিবল না। কোনো বস্তুকে ঠান্ডা করতে 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 এতটুকুই করা যায়, এর চেয়ে আর ঠান্ডা করা যায় না। এরপর ঠান্ডা করতে গেলে বস্তু উল্টো গরম হয়ে যায়। এটা অনেকটা লেবুর মতো। যাক, এটা আমি এখন বলবো না। তাহলে এই যে পদার্থের এই অবস্থা, একদম দেখো, তাপমাত্রা যতই কমাবো অণুগুলো ততই ছুটোছুটি কমাবে। কমাতে 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 একটা সময় হয়তো আসবে যেই টেম্পারেচারে রিয়েলি তোমার কী করবে, আমাদের অণুপরমাণুগুলো গতিশক্তির একদম শূন্যের কাছাকাছি চলে আসবে। তখন এই অবস্থাকে বলা হয়, এই জিনিসটা প্রথম চিন্তা করেন হচ্ছে আইনস্টাইন এবং সত্যেন্দ্রনাথ বসু। তো এই অবস্থায় অণুপরমাণুগুলো গতিশক্তি একদম শূন্যের কাছাকাছি থাকে, একদম শূন্যের কাছাকাছি। এই অবস্থায় আমরা যদি বলি একদম, টু বি অনেস্ট, ইকে জিরো হয়, গতিশক্তি জিরো হয়, অণুপরমাণুগুলো গতিশক্তি জিরো হয়। তো এটার একটা নাম আছে, এই এই নামটা হচ্ছে আইনস্টাইন বুশ কন্ডেনশন। আইনস্টাইন বুশ বলতে সত্যেন্দ্রনাথ বসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন উনি, ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট। আইনস্টাইন বুশ কন্ডেনসেট বলা হয়, কন্ডেনসেট। তাহলে এটা হচ্ছে কি, এই অবস্থাটাকে বলা হয় আইনস্টাইন বুশ কন্ডেনসেট। আইনস্টাইন এবং বুশ 1924 সালের দিকে এই কনসেপ্টটা দেন, এবং 1995 সালের দিকে সায়েন্টিস্টরা এটা প্রমাণ করেন। হ্যাঁ, প্রায় 70 বছর পরে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তাহলে আমরা পদার্থের আর একটা অবস্থায় পেলাম, সেটা হচ্ছে আইনস্টাইন বুশ কন্ডেনসেট। এই অবস্থায় পদার্থের অণুপরমাণুগুলো গতিশক্তি একদম শূন্যের কাছাকাছি থাকে। হ্যাঁ, তাহলে আমরা আইনস্টাইন বুশ কন্ডেনসেট পেলাম। তাহলে তারপর হলো কি, কঠিন, তরল, বায়বীয়, প্লাজমা পেলাম। হ্যাঁ, তাহলে এই যে এগুলো আমরা সবগুলো ব্যাখ্যা করবো কি দিয়ে? কণা তত্ত্ব দিয়ে, কারণ তাপমাত্রার সাথে গতির সম্পর্কটা কি এটা দিয়ে। আবার অনেক সময় অ্যাকচুয়ালি এর বাইরে অনেক পদার্থের অবস্থা পসিবল। ধরো তোমাকে আমি বললাম 1 চামচ নিউট্রন স্টারের ভর হচ্ছে প্রায় হিমালয় পর্বতের চেয়ে বেশি। তাহলে নিউট্রন স্টারের পদার্থের যে অবস্থা, সেটা পৃথিবীতে রিয়েলি এক্সিস্ট করে না। সো মহাবিশ্বের এক এক জায়গায় পদার্থের এক এক অবস্থা থাকে। আচ্ছা,
আমরা অনেকভাবে ব্যাখ্যা করতে পারবো, এই জন্য পদার্থের অবস্থাটা অ্যাকচুয়ালি ফিক্সড না। তবে আমরা এসএসসি লেভেলে মোটামুটি কঠিন, তরল, বায়বীয়, প্লাজমা এই 4টা অবস্থা জানবো। আর পারলে অবশ্যই আইনস্টাইন, বুশ, কনডেনসার এটা নিয়ে আরও বেশি স্টাডি করব, ঠিক আছে। এখন আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট ভর, আমরা যে বলি ভর, অবশ্যই আমাদের নির্দিষ্ট আকার বা আকৃতি আর নির্দিষ্ট আয়তন। এখন কঠিন পদার্থের ক্ষেত্রে 3টাই আছে। কঠিন পদার্থে নির্দিষ্ট ভরও আছে, আর নির্দিষ্ট আকার আকৃতিও আছে, নির্দিষ্ট আয়তন আছে। যেমন একটা মার্বেল দেখতে কীরকম হবে বা একটা কিউব দেখতে কীরকম হবে, এটা ফিক্সড। এখন তরল পদার্থের কি আছে, নির্দিষ্ট ভর আছে, কিন্তু নির্দিষ্ট আয়তনও আছে, কত ml এটা আমরা মাপতে পারবো, কিন্তু নির্দিষ্ট আকার আকৃতি নেই। আমরা তরলকে যে পদার্থে রাখবো, যে পাত্রে রাখবো, সেই পাত্রে আকার ধারণ করব। মনে করো আমি 1 গ্লাস পানিকে এভাবে রাখলাম, একটা এরকম পাত্রে রাখলাম, তখন এরকম হয়ে যাবে। আমি যদি এরকম কোনো পাত্রে রাখি, সেটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। দেখবেন যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে। আর বায়বীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, ঠিক আছে, নির্দিষ্ট আকার আকৃতিও নেই, নির্দিষ্ট আয়তনও নেই। নির্দিষ্ট আয়তন নাই, এই জন্য বলি যে তুমি একটা সিলিন্ডারে অল্প পরিমাণ গ্যাস রাখো, যে জায়গা দখল করবে, বেশি রাখলেও সেম জায়গা দখল করবে। সো এই একটা বিষয়। সো আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো বায়বীয় পদার্থের সাথে তাপমাত্রার সম্পর্কটা কি, আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্কটা কি। সেক্ষেত্রে বি প্রপোর্শনাল টু টি 1/p আর বি প্রপোর্শনাল টু টি, এই দুইটা কনসেপ্ট বুঝতে হবে বায়বীয় পদার্থের ক্ষেত্রে। বায়বীয় পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে, যেমন গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, তাপমাত্রা কমালে আয়তন কমবে। আর চাপ বাড়ালে আয়তন কমবে, চাপ কমালে আয়তন বাড়বে। এটা খুবই ইজি একটা কনসেপ্ট। অনেক সময় বোর্ডে এসেছে একবার দিবে, সেটা না হয় তোমরা দেখবা পিডিএফে। সো এই হচ্ছে আমাদের পদার্থের অবস্থার লেকচার 1। সো আশা করি তোমরা এটা খুবই ইজিলি ক্যাচ করতে পারবা। আমরা ধারাবাহিকভাবে সব একদম সিকিউ এমসিকিউ সহ সব কিছু কভার করবো ইনশাল্লাহ। সো তাহলে আজকে এতটুকুই, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।